বাংলাদেশের রাজনীতিতে এখন ক্ষমতার মসনদ এবং পদপদবি নিয়ে যে চরম নোংরা এবং ধূর্ত দাবার চাল খেলা হচ্ছে তা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। আজ আমরা উন্মোচন করব জাতীয় সংসদের অত্যন্ত লোভনীয় ডেপুটি স্পিকার পদ নিয়ে বিএনপির সরকার, প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ক্ষমতার লোভে লালায়িত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মধ্যকার আসল রাজনৈতিক সমীকরণটি। যারা ভাবছেন রাজনীতি খুব সরল রেখায় চলে, আজকের এই এক্সক্লুসিভ ভেতরের খবর শোনার পর তাদের চোখ কপালে উঠতে বাধ্য। আপনারা সবাই জানেন, বর্তমান বিএনপির সরকার বারবার সেধে সেধে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের পদটি প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব করছে। সাধারণ কোনো রাজনৈতিক দল হলে এতক্ষণে খুশিতে গদগদ হয়ে এই পদ লুফে নিত, কিন্তু জামায়াতে ইসলামী এই লোভনীয় প্রস্তাব সরাসরি এবং অত্যন্ত শক্তভাবে প্রত্যাখ্যান করেছে। জামায়াত সাফ জানিয়ে দিয়েছে তারা কোনো দান বা খয়রাতের পদ চায় না। দলটির স্পষ্ট কথা, আগে গণভোটের ফলাফল মেনে নিয়ে বিএনপি সরকার জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করুক। জুলাই সনদ বাস্তবায়ন করলে এই ডেপুটি স্পিকারের পদ জামায়াত অটোমেটিক পাবে, কারণ জুলাই সনদে অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে যে সংসদের ডেপুটি স্পিকারের পদটি পাবে বিরোধী দল। এজন্য সরকারের কাছে ধর্ণা দেওয়ার বা কোনো গোপন সমঝোতা করার কোনো মানে নেই, প্রয়োজন নেই। কিন্তু এখানেই আসল খেলাটি শুরু হয়েছে। জামায়াতে ইসলামী আসলে বিএনপির অত্যন্ত সুকৌশলী চালাকিটা ধরে ফেলেছে। বিএনপি মুখে জুলাই সনদের কথা বললেও ভেতরে ভেতরে তারা জুলাই সনদকে ভায়োলেট বা লঙ্ঘন করার একটি নিখুঁত মাস্টার প্ল্যান সাজিয়েছে। আপনারা যদি বিএনপির নির্বাচনী ইশতেহারের দিকে তাকান তাহলে দেখবেন সেখানে বলা আছে আইনসভায় 2 জন ডেপুটি স্পিকার থাকবেন, অর্থাৎ বিএনপি চায় সংসদে ডেপুটি স্পিকারের পদ হবে 2টি, একটি পাবে বিএনপি নিজে আর অন্যটি বিরোধী দল হিসেবে জামায়াতকে দিয়ে তাদের মুখ বন্ধ করে দেয়া হবে। কিন্তু জামায়াতে ইসলামী এই ফাঁদে পা দিতে একেবারেই নারাজ। জামায়াত অত্যন্ত কঠোর ভাষায় জানিয়ে দিয়েছে, না, সংসদে ডেপুটি স্পিকারের পদ আছে একটি এবং জুলাই সনদ অনুযায়ী সেই একটি পদই বিরোধী দলের প্রাপ্য। এখন আপনারা নিজেদের সুবিধা মতো পদ 2টি করতে চাইলে তো আর হবে না। এই ইস্যুতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এতটাই আপোষহীন যে তিনি স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন। এখন বিএনপি সরকার পড়েছে মহাবিপাকে। তারা যখন দেখছে কোনোভাবেই জামায়াতে ইসলামীকে পদের লোভ দেখিয়ে বাগে আনা যাচ্ছে না, তখন তারা আরেক কুবুদ্ধি এবং নতুন ফাঁদ পাততে শুরু করেছে। এই ফাঁদের নতুন টার্গেট হলো সদ্য গজিয়ে ওঠা তরুণদের দল এনসিপি। বিএনপি খুব ভালো করেই জানে যে রাষ্ট্র মেরামতের চেয়ে পদের প্রতি এনসিপির মোহ কতটা তীব্র। এনসিপি তো আগে থেকেই এই ডেপুটি স্পিকার পদটি পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে এবং তারা তাদের সদস্য সচিব আখতার হোসেনের নামও এই পদের জন্য জামায়াতের কাছে প্রস্তাব করে রেখেছে। ফলে বিএনপির নীতি নির্ধারকদের ধারণা, এই লোভনীয় পদটি এখন যদি সরাসরি এনসিপিকে অফার করা হয় তবে ক্ষমতার লোভে তারা মুহূর্তের মধ্যেই তা লুফিয়ে নেবে। আর এই বিষয়টি নিয়ে তলে তলে যে নেগোসিয়েশন চলছে তার সবচেয়ে বড় এবং অকাট্য প্রমাণ আজ আমরা পেয়েছি। বিএনপির বর্তমান রাজনীতির অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাই এবং বিএনপির অঘোষিত পরামর্শদাতা ফাহাম আব্দুস সালাম সোশ্যাল মিডিয়ায় একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন। তিনি সেখানে পরিষ্কারভাবে লিখেছেন, জামায়াতে ইসলামী যেহেতু ডেপুটি স্পিকার পদটি নিতে চাচ্ছে না, তাদেরকে কোনো জোরাজুরি করা উচিত হবে না। এতে তাদের উপর অযথা চাপ সৃষ্টি করা হবে, যা আসলে উচিত নয়। আমরা বিএনপিকে অনুরোধ করব তারা যেন এনসিপিকে এই পদটি অফার করে। তারাও যদি অসম্মত হয়, আপনারা স্বতন্ত্রদের মধ্য থেকে একজনকে বিবেচনা করুন। দর্শক, এই একটিমাত্র স্ট্যাটাসের ভিতরে লুকিয়ে আছে আগামী দিনের রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট বা নীল নকশা। ফাহাম আব্দুস সালামের এই কথার মানে কি দাঁড়ায়? এর মানে হলো বিএনপির প্রথম টার্গেট ছিল জামাত সেই ফাঁদে পা দেয়নি। এখন তাদের দ্বিতীয় টার্গেট হলো এনসিপি যদি পদের লোভে এই ফাঁদে পা দেয় এবং ডেপুটি স্পিকারের পদটি নিয়ে নেয়, তবে দেশের মানুষের কাছে তারা পুরোপুরি এক্সপোজড বা উন্মোচিত হয়ে যাবে। মানুষ বুঝে যাবে যে এরা জুলাই বিপ্লবের কথা বলে আসলে শুধু পদের জন্যই রাজনীতিতে এসেছিল। আর জামায়াতের উপর থেকে এই লোভীদের পুরোপুরি কিক আউট বা বিদায় করার জন্য বিএনপির এর চেয়ে বড় অস্ত্র আর কি হতে পারে? আর যদি এনসিপি কোনোভাবে লাজ লজ্জার ভয়ে এই পদ নাও নেয়, তাতেও বিএনপির কোনো ক্ষতি নেই। ফাহাম আব্দুস সালামের স্ট্যাটাস অনুযায়ী তাদের হাতে প্ল্যান সি বা
তৃতীয় অপশনও রেডি করা আছে। জামাত না নিলে এনসিপি, আর এনসিপিও যদি না নেয় তাহলে স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে কাউকে এই পদ দেয়া হবে। আর সেই স্বতন্ত্র প্রার্থী কে হতে পারে তা বুঝতে খুব বেশি রাজনৈতিক জ্ঞান লাগে না। রুমিন ফারহানা নিজে আছেন, যিনি বিএনপির সাবেক নেত্রী এবং এমপি হয়েছেন। তো শেষ পর্যন্ত হয়তো কোনো এক নাটকীয় সমীকরণে এই পদ ঘুরে ফিরে বিএনপির আশীর্বাদ পুষ্ট কোনো স্বতন্ত্র নেত্রীর হাতেই উঠে যাবে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত শ্বাসরুদ্ধকর। জামায়াতে ইসলামী পদের মোহ ত্যাগ করে জুলাই সনদের নীতিতে অটল থেকে প্রমাণ করেছে যে তারা সত্যিকারের রাষ্ট্র মেরামতের রাজনীতি করতে চায়। এখন দেশের মানুষের চোখ এনসিপির দিকে। এনসিপি কি সরকারের এই লোভনীয় টোপ গিলবে? আখতার হোসেনকে ডেপুটি স্পিকার বানানোর লোভে তারা কি বিএনপির পাতা ফাঁদে পা দেবে, নাকি জামায়াতের মতো তারাও এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জুলাই সনদের পক্ষে অবস্থান নেবে? এতক্ষণ আমরা অনেক রাজনৈতিক কৌশল ও ষড়যন্ত্র নিয়ে কথা বলেছি, কিন্তু এখন যে ভয়ঙ্কর এবং অকল্পনীয় সমীকরণটি মেলাতে যাচ্ছি তা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার দম্ভ বা অহংকার কিভাবে ইতিহাসের হুবহু পুনরাবৃত্তি ঘটায়, আজ আমরা তার সবচেয়ে বড় প্রমাণ দেখতে পাচ্ছি। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, 2008 সালের নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর শেখ হাসিনা কি করেছিলেন? তার ভেতরে এক চরম মই কি হনুরে ভাব বা অসীম ক্ষমতার দম্ভ তৈরি হয়েছিল। তিনি বিরোধী দলগুলোর সাথে যাচ্ছে তাই আচরণ শুরু করেছিলেন, ইচ্ছে মতো সংবিধান সংশোধন করেছিলেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নিজেকে এক ভয়ঙ্কর স্বৈরাচারে পরিণত করেছিলেন। আর আজ 2026 সালে এসে আমরা কি দেখছি? ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি। সদ্য সমাপ্ত নির্বাচনে 209টি সিট বা বিশাল মেজরিটি পাওয়ার পর বিএনপির ভেতরেও ঠিক শেখ হাসিনার মতোই সেই ভয়ঙ্কর ক্ষমতার দম্ভ চলে এসেছে। যে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যে জুলাই বিপ্লবের কারণে তারা আজ ক্ষমতায় বসেই তারা সেই জুলাই স্পিরিটকে অস্বীকার করতে শুরু করেছে। তারা গণভোট মানতে নারাজ, তারা জুলাই সনদকে আস্থা করে ছুঁড়ে ফেলতে চায়। সোজা কথায় তারা এখন পুরোপুরি শেখ হাসিনার পথেই হাঁটতে চাইছে। কিন্তু এই দম্ভের পরিণতি কি হতে পারে তা নিয়ে বিএনপির নেতাদের কোনো ভ্রুক্ষেপ নেই। উল্টো তারা এখন ক্ষমতার মোহে অন্ধ হয়ে এমন সব বক্তব্য দেওয়া শুরু করেছে যা শুনলে যে কোনো সচেতন নাগরিক শিউরে উঠবেন। বিএনপির সিনিয়র নেতা জয়নুল আবেদিন ফারুক সহ অনেকেই প্রকাশ্যে বলা শুরু করেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি আগামী 2042 সাল পর্যন্ত, অর্থাৎ টানা 3 টার্ম আরো 16 বছর ক্ষমতায় থাকবেন। কিন্তু দর্শক, প্রকৃতির বিচার এবং ইতিহাসের গণিত কতটা অদ্ভুত আর রহস্যময় হতে পারে তা কি আপনারা খেয়াল করেছেন? একটু হিসাব মিলিয়ে দেখুন। 2042 সালে যখন তারেক রহমানের এই স্বপ্নের 16 বছরের শাসনকাল শেষ হবে তখন তার বয়স কত হবে জানেন? 2042 সালে তারেক রহমানের বয়স হবে ঠিক 76 বছর। এবার একটু পেছনে তাকান। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন চরম ক্ষমতাধর স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন তখন তার বয়স কত ছিল? হ্যাঁ, তখন শেখ হাসিনার বয়সও ছিল ঠিক 76 বছর। এখানেই শেষ নয়। জয়নুল আবেদিন ফারুকের হিসাব মতো তারেক রহমান ক্ষমতায় থাকতে চান টানা 16 বছর, আর স্বৈরাচারী শেখ হাসিনাও কিন্তু তার শেষ পর্যায়ে টানা প্রায় 16 বছরই ক্ষমতায় ছিলেন। কি অদ্ভুত মিল, তাই না? কি অদ্ভুত নিয়তি। ইতিহাস যেন নিজের হাতে একটি অদৃশ্য আয়না দাঁড় করিয়ে দিয়েছে। শেখ হাসিনা 2008 সালে বিপুল ম্যান্ডেট পেয়ে অহংকারী হয়েছিলেন, জনগণের রায়কে অবজ্ঞা করেছিলেন এবং 16 বছর পর 76 বছর বয়সে চরম জনরোষের মুখে অপমানিত হয়ে দেশ ছেড়ে পালিয়েছিলেন। আজ তারেক রহমানও বিপুল সিট পেয়ে জুলাইয়ের গণভোটকে অস্বীকার করছেন, সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে চাইছেন এবং সেই একই 16 বছর আর 76 বছর বয়সের সমীকরণের দিকে এগোচ্ছেন। ক্ষমতা মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে তারা পূর্বসূরিদের পতন থেকে কোনো শিক্ষাই নেয় না। বিএনপি যদি ভাবে যে 209 সিটের জোরে তারা জুলাই স্পিরিটকে গলা টিপে মেরে ফেলবে এবং ফেলে পার পেয়ে যাবে, তবে হয়তো প্রকৃতির এই অদ্ভুত নিয়তি তাদের জন্য অপেক্ষা করছে। এই দেশের ছাত্র জনতা 16 বছরের স্বৈরাচারকে যেভাবে টেনে নামিয়েছে, নতুন কোনো স্বৈরাচারকে 16 মাসও টিকতে দেবে না। সেটা বিএনপি যত দ্রুত বুঝবে ততই তাদের জন্য এবং দেশের জন্য মঙ্গল। দর্শক, আপনাদের কি মনে হয় শেখ হাসিনা এবং তারেক রহমানের শাসনকাল এবং বয়সের এই অদ্ভুত মিল কি শুধুই কাকতালীয়, নাকি ইতিহাসের এক ভয়ঙ্কর সতর্কবার্তা? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।